জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারী দেহের প্রতিটা ভাঁজ জয়ের পরশ নজর প্রতিভ্রম করে শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়, জোর করে শ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলল, এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমার বাড়ি নিয়ে যাবার প্রস্তাব দিয়েছি। বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ। কি শর্ত দেবে? সিনেমার হিরোদের মতো আলাদা শোয়াবে? অন্তু কথা বলল না। জয় খ্যাক খ্যাক করে উঠল, নাটক করো না, কি চাও বলো। আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে। দু হাতের তালু বিছানায় ঠেকালো। কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে। মেঝো চাচা সেটা দখল করে আছে, সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোক আসছে। আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেব না। তাগাদা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখলে নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না। জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল, চোখা স্বরে বলল, আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবাক হবার ভান করে সামান্য হাসল। আপনার মনে হয় না? শুধু আমারই কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা, সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার, অথবা জনসাধারণের জীবনের সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি। তবুও লোকে আপনাকে পছন্দ করে। হতাশ আমি। জয় বাঁকা হেসে ঘাড় ঘুরালো। কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায়, বেঁচে থাকার জন্য এসেছি। নিজের মতো করে বাঁচব। বেশ শান্ত দেখালো জয়কে। কাল মঙ্গলবার, সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা 11:30 মতো বাজবে। কাল রেজিস্ট্রি না হলে আগামীকাল পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসেব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশের পাওনা সুদসহ 12 লক্ষ দাবি করেছে ও। ওখানে জমি আব্বুর 4 কাঠার বেশি। কম বেশি লাখ 20 টাকা আসতে পারে। বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন। বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্য রইল। আদেশ করছো? আপনার মনে হচ্ছে? না। অন্তু হাসলো। তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো, চলবে। ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল। আমি একা গিয়ে কার বাল ছিঁড়ব ওখানে? কাউকে চিনি আমি? কল করব আমি, বলে দেব সব। আর এটুকু যদি সামলে নিতে না পারেন তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কি? অন্তুর সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। এক চোটে বসা থেকে উঠে অন্তুর পেছনে চুলগুলো মুঠ করে ধরে হিচড়ে পিছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের একটা উল্টে পড়ে যায়। অন্তুর পিঠটা সজোরে ধাক্কা খায় দেয়ালে। পিঠে আঘাত পেতেই অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের উপর আঁচড় লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের। অন্তু ছাড়ে না। মাংসশাসীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান নন আপনি, আপনি কুকুর। ভুলটা শুধরে নিয়েছি, এবার ছাড়ুন। মানুষের ভুল হয়ে যেতেই পারে। মাস্তান তো ভালোই, আপনি কি আর তেমন? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না? মানুষ দেখলেই হামলে পড়ে, আপনিও তাই। জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ও বোধ হয় শুনতে পেল না অন্তুর ভৎসনাগুলো। পাঁচড়া পাঁচড়িতে অন্তুর ওড়না পড়ে যায় একপাশ থেকে। এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে। তখন যে চাহিদা জাগেনি, তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন নয়, পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব। আজ হলো না। ক্রমশ তীব্র পুরুষ দেহটা পাগলামি শুরু করলো জয়ের। বুকের আঁচড়ে যখন জ্বলন উঠেছে, জয়ের শরীরটা আচমকাই অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরো বেশি লাবণ্যময় লাগছিল। ক্ষুধার্ত জয়ের এত কাছে, হাতের থাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল। 27 বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসের উঠানামা করা বুকটা নেশাদ্রব্যের ন্যায় লাগলো। জয়ের নিঃশ্বাস ভারী হলো। পশমে ঢাকা বুকের ভেতরটায় আলোড়ন উঠল। অন্তুর চুলে থাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর এক পাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গুছাতে শুরু করলো। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্কভাবে অদ্ভুত স্বরে বেহায়ের মতো আবদার করে, একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয়। বিড়বিড় করে উঠে, মেয়ে মানুষ জীবনে স্বীকার করবে না। দাড়ি গোফের মুখটা অন্তুর ঠোঁটে লাগায়। শক্ত একটা চুমু। অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওড়নাতে দিচ্ছিল, ঠিক ততটা হিংস্র হয়ে উঠে তার ঠোঁট এবং অপর হাতটা। অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতেই ওড়না সহ হাতটা চেপে ধরে অন্তুর। চোয়ালে অপর হাত গেড়ে দেয়। অন্তুর হাতের কবজির নিচে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়।
জয়ের হাতের রিসলেটের আঁচড়ে নরম হাতের চামড়া বিদীর্ণ হয়। এভাবে কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়, হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবে? ধর্ষক? চলবে, তাই বলো। আর এক মুহূর্তও দাঁড়ায় না। অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে মেঝেতে। হাত দিয়ে ঠোঁট ঘষে, আবার থুতু ফেলে। ওপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। আমার স্বামী এই কুকুরটা, এভাবেই সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে। কি বিধান আপনার! মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়। আপনি মহান মালিক আমার। অন্তিক আবার একটা ছোট্ট দোকানের খোঁজ করেছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করাই যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারবে না। সব ভুলে নিজেকে সংসারের সক্রিয় করায় মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মার্জিয়া বলল, জয় আমির এসেছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে। আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে, আর বলার কি থাকে। অন্তিকের কাছে জয় আমির নর্দমার পচা নাপাক ময়লা, যা ঘৃণ্য বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত। অন্তুর জন্য কলিজা ফাটে, অথচ সান্ত্বনা দেবার মতো ভাষা নেই। আবার মনে হয় ওর বোন এমন দুর্বল নয়। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার বান, প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে। অন্তু বারান্দায় এক কাপ কড়া চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞাসা করলো, তুমি চাতে চিনি খাও না কেন? বলো, পানসে লাগে না? আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না। আমজাদ সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন, কি যে খুশি লেগেছিল চোখে মুখে। গম্ভীর্যের পিছনে এক শৌখিন মানুষ ছিলেন। অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটফট করে উঠল, কি হয়েছে তোমার আব্বু? কথা বলছো না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্যই আমার নেই। তোমরা আর কত কি সহ্য করাবে আমাকে? অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব, তুই চলে যাচ্ছিস অন্তু? ওই বাড়ি কিন্তু যাব না আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকবো। অন্তু চমকে উঠল, এই কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায়। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তুর চারদিকে তাকায় আকুল হয়ে। অন্তিক জিজ্ঞাসা করলো, চাটা আমি খাবো? একটু চিনি এনে দিবি? দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের চোখের দিকে। ঘোর নীরবতা কাটে ততক্ষণ। অন্তু পরে উঠে দাঁড়ায়, ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি, তাই তো? বড় ভাই বাপের মতো হয়। চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না। আমি তোর তেমন ভাই নই অবশ্য। ঠিক বলেছি? এমন ভং ধরিস কথাবার্তায় যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ তুই। অনার্স পাস নাই করতে বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না, বিরক্ত লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। আমি জান্নাত রহমান আপনাদেরকে অবরোধ নিষেধ গল্পের 68তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মুর্তুজা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।